তারপরে যাই হোক আমি কথা বলার চেষ্টা করলাম যে কি আশা হিসেবে। আমাকে তো অনেক বুঝে শুনে কথা বলতে হয়। আদালতের সাব জুডিস ম্যাটারে আমি ফেসবুকে 3-4জন বললো যে মানবতাবাদী ব্যারিস্টার সুমন এখন কোথায়, এই কথা বললেই আমি লাফাইয়া করবো, এইরকম ব্যারিস্টার তো আর আমি না। আমারে তুমি অপছন্দ করতেই পারো, কিন্তু অপছন্দ যে আমারে ঠেকাই রাখবে না, তোমার অপছন্দতে যে আমি একেবারেই দমে যাব না, এটার প্রমাণ আমাদের দলগতভাবে বিভেদ থাকতে পারে। বাংলাদেশের মানুষ কেন জানি ধ্বংস করতে বেশি পছন্দ করে। এরা যে সাধারণ একজন মানুষ হিসাবে অধিকার থেকে বঞ্চিত করে গেতে মানুষের সাথে প্রেম হয়। এখন খাইম ভাই, কেউ কি আপনারা মনের মধ্যে কি কেউ আছে এটা যে আওয়ামী লীগ বিএনপি? সবাই ভাবতেছে এরা সোনারঘাটের, এরা সোনারঘাটের বালা চায়। আমি তো বুঝি আপনাদের ভেতরে আমাদের প্রতিনিয়ত এই বাপ মা ভাই বউ এদের হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয়। এমনকি লাশটা মানুষ, আমি খুব খারাপ অবস্থা ছিলাম বাসায়, কিন্তু সেটাও তারা চিন্তা করে নাই। তারা ঘরের মধ্যে যে একটা মহিলা আছে তার দরজা ধাক্কা ধুক্কা মেরে মানে বাসার ভিতরে একদম বেডরুমে চলে গেছে। তারপরে যাই হোক আমি কথা বলার চেষ্টা করলাম যে কি আশা হিসেবে, কেন আসছেন, কোথেকে আসছেন, তারা পরিচয় দেয় নাই। একজনে শুধু বলছে যে আমরা পুলিশের লোক। তা আমি বলছি আইডি কার্ডটা শো করেন। আইডি কার্ডও শো করছে, কিন্তু আমাকে দেখায় নাই, দূরের থেকে দেখাইছে। এবং কি একজনে আমার গায়ে হাতও দিচ্ছে। যাই হোক এভাবে ওকে টেনে। সম্মানিত বিয়াস, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপটা দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। সমস্ত ভিডিও, সম্পূর্ণ ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিও কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে একটি মেয়ের, একটি আপুর কান্নাকাটি দেখেছেন, কেন উনি কান্নাকাটি করলো। আরো কয়েকটি ভিডিও ক্লিপ আছে, আপনারা মনোযোগ সহকারে সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো এবং আপনারা দেখবেন। দর্শক, আমাদের বাংলাদেশের ফাটাকৃষ্ট ব্যারিস্টার সুমন ভাই কি বলেছেন এবং উনি কাদের উদ্দেশ্যে কথাগুলো আজকের এই ভিডিওগুলো করেছে, আপনারা শুনলে বুঝতে পারবেন। দর্শক, ব্যারিস্টার সুমন ভাই কিন্তু একজন সাধারণ কাঁচা মনের মানুষ না। উনি কিন্তু যে কোনো কথা যে কোনো সময় বলতে পারে না। দর্শক, একজন বাংলাদেশের ফাটাকৃষ্ট ব্যারিস্টার সুমন ভাই, তিনি কিন্তু দুর্নীতির বিপক্ষে কাজ করে, দুর্নীতির পক্ষে কোনোদিনও উনি কাজ করে নাই এবং দুর্নীতি যারা করে তাদেরকে উনি ছাড়ে না। ঠিক তেমনটাই কোঠা আন্দোলনকারীদের উদ্দেশ্যে বললেন যে আপনারা যে আন্দোলন করেছেন এবং আন্দোলন করতেছেন এটা আপনাদের প্রাপ্য, কিন্তু এটা আপনারা লিমিট ক্রস করবেন না। প্রত্যেকটি মানুষ তার নিজ নিজ জায়গা থেকে যতটুক সম্ভব হয় করবে, কিন্তু কারোর লিমিট কেউ ক্রস করবে না। দেশের জনগণের ক্ষয়ক্ষতি করা যাবে না। সরকারি যত স্থাপনা আছে সেটাকে নষ্ট করা যাবে না। দর্শক, এরকমেরই কিছু কথা হয়তো উনি আমাদেরকে ইঙ্গিত দিয়ে বলেছেন এবং আপনারা ভিডিও ক্লিপটা দেখেন, তারপরে বুঝতে পারবেন যে ব্যারিস্টার সুমন ভাই সাধারণ জনগণের কথা কিভাবে তুলে ধরছেন উনার নিজের থেকে। চলুন সেই ভিডিও ক্লিপটা দেখি। কোটা আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলন চলতেছে। আপনারা জানেন যে গতকালকেও বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে, আমরা অনেকেই নিউজে দেখছি। আমার কাছে মনে হয়েছে আজকেও দেখলাম যে ছাত্রলীগের প্রোগ্রাম দিয়েছে, আবার যারা কোটা সংস্কারের জন্য আন্দোলন করতেছেন তারাও প্রোগ্রাম দিয়েছেন। তো মোটামুটি দেখা যাচ্ছে যে একটা মারামারি অবধারিত। এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে আমি একজন এমপি হিসাবে আমার কিছু কথা বলা দরকার। প্রথম যে কথাটা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী, সরকার প্রধান, উনিও কোটা সংস্কারের কথা বলেছেন।
যারা আন্দোলন করতেছেন তারাও একটা যৌক্তিক সংস্কার চাচ্ছেন। তো দুইজনেরই তো চাওয়া এক, তারপরও এত আন্দোলন কেন হচ্ছে? এর মানে হচ্ছে গিয়ে দুইজনের প্রতি হয়তো বিশ্বস্ততা কম, অথবা দুইজনকে বুঝে উঠতে পারতেছেন না। আমার কথা হচ্ছে যে একজন যদি বলতো যে না একেবারে কোটা থাকবে না, আর একজন যদি বলতো কোটা থাকবে, তাইলে না হয় আন্দোলনের মাধ্যমে এটা করা যেত। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে যারা প্রথমে আন্দোলন শুরু করছিলেন তাদের এই আন্দোলনকে অনেকেই আমরা যৌক্তিক মনে করছি, কিন্তু যখন এই আন্দোলনটাতে যখন রাজাকার স্লোগান চলে আসলো, যখন দেখা গেল যে সরকার বিরোধী দেশ বিরোধী কিছু মানুষও এই আন্দোলনের সাথে জড়াই গেছে, তখন তো আর সরকার বসে থাকতে পারে না। তখন মনে হয়েছে যে এই আন্দোলনটাকে একটা সরকার বিরোধী আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলন রেখে এটা একটা সরকার বিরোধী আন্দোলনের দিকে মনে হচ্ছে, এবং সরকার তাই মনে করতেছে, আমার এদের আচরণ দেখে মনে হইতেছে। তা আমার কথা হচ্ছে যে আন্দোলনটা ছিল একটা যৌক্তিক কোটা, এই যে যৌক্তিক সমাধানের জন্য সংস্কার, এই সমাধান থেকে এখন চলে যাচ্ছে পুরা দেশ বা এই সরকার বিরোধী আন্দোলনে, বা কে রাজাকার কে এইসব আন্দোলনে চলে গেছে। আমি যেটা বলতে চাই, এইখানে আরেকটি পক্ষ যুক্ত হয়েছে, এটা হচ্ছে গিয়ে যে এই কোটা সংস্কারের বিষয়টি আদালতের এখতিয়ার। আপনারা জানেন যে এটা প্রধান বিচারপতির আদালতে এই জিনিসটা আছে। আপনি আদালতকে যদি না মানেন তাইলে তো আমাদের আরেকটা কনস্টিটিউশনাল একটা ক্রাইসিসে আমরা পড়ে যাব। আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার, যারা আজকে যারা মুখোমুখি হচ্ছেন তাদের প্রতি আমার একটা দাবি, কারণ বেশ কিছুদিন ধরে সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে। আমি বলছি না যে আপনাদের দাবিও যৌক্তিক, আমি বলতে চাচ্ছি যে আপনাদের এই দাবি আদায়ের যে প্রক্রিয়াটাকে আদালত পর্যন্ত একটু অপেক্ষা করা যায় কিনা। আদালত আগামী 1 মাসের মধ্যে এটা সমাধান দিবেন বলছেন। আমার একটা বক্তব্য হচ্ছে যে আপনারা আন্দোলন করতে পারবেন, আপনারা তো আজকে না করলে কালকে করতে পারবেন না, এরকম কোনো কথা আপনাদের কোথাও ছিল না। আপনারা আদালতটা দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কিন্তু কোটা বাতিল করে উনি কিন্তু এই আপনারা জানেন গেজেট প্রকাশ করেছেন, এটা কিন্তু উনিই করেছেন, এবং আমার বিশ্বাস উনি আবার একটা যৌক্তিক সমাধান উনি দিতে পারবেন। কারণ হচ্ছে গিয়ে আপনারা কোটার কথা বলে সরকার যদি ফেলে দিতে চান তাহলে তো আমাকেও ফেলে দিবেন, আমি এমপি হিসাবে তো আমিও করে যাব, তাতে আমার দুঃখ নাই। যদি আপনারা ভালো কারণে আমাদেরকে ফেলে দেন অসুবিধা নাই, কিন্তু যদি এখন যুদ্ধাপরাধী এরা যদি এসে আমাদেরকে ফেলে দিতে চায় তাইলে তো আর ফেলে দেওয়ার সাথে সাথে এই যে রক্তাক্ত একটা অবস্থার মুখোমুখি যদি হইতে হয় তাহলে দেশের জন্য কোনোভাবে এটা সুখকর হবে না। আমার বক্তব্য হচ্ছে আপনারা অন্তত 1 মাসের জন্য এটাকে স্থগিত করেন, এবং প্রয়োজনে আমি আপনাদেরকে নিয়ে যারা কোটা সংস্কারের আন্দোলন করতেছেন তাদের যারা নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে, যারা আসলেই প্রকৃত ছাত্র তাদেরকে সাথে করে নিয়ে প্রয়োজনে আমি প্রাইম মিনিস্টারের সাথে বসে কথা বলবো, যাতে একটা যৌক্তিক সমাধান করা যায়। কারণ হচ্ছে গিয়ে আন্দোলন করে মারামারি করে, এবং আরো একটা জিনিস দেখেন, আমি ছাত্রলীগের সাবেক নেতা ছিলাম, কর্মী ছিলাম, ছাত্রলীগ এবং যারা মুখোমুখি হয়ে গেছে এটা কিন্তু একটা চক্রান্ত চলতেছে যে ছাত্রলীগকে কিভাবে অজনপ্রিয় করা যায়। কারণ আপনি যখন একটা দুইটা দলের মুখোমুখি করবেন, সব এখন ছাত্রলীগ যদি কাউরে বাড়ি দেয় অথবা ছাত্রলীগ বাড়ি খায়, তখন কিন্তু হয়তো একটা খারাপ পরিস্থিতির দিকে যাবে, ছাত্রলীগকে আরো অজনপ্রিয় করার একটা প্রক্রিয়া চলতেছে। আমি মনে করি, আমি ছাত্রলীগকেও দাবি জানাবো যে আপনারা প্রকৃত অর্থে যদি কাউকে প্রতিহত করেন, তাইলে যদি দেখা যায় যে এই আন্দোলনের বাইরে থেকে কেউ এসে সরকারের ক্ষতি করতে চায়, রাষ্ট্রের ক্ষতি করতে চায়, তাদেরকে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন, নিজেরা আইন তুলে নিবেন না। আমি আপনাদের এই বড় ভাই হিসাবে বলতেছি, আর যারা আন্দোলন করতেছেন তাদেরকেও আপনাদেরই বড় ভাই আমি বলতেছি যে আপনারা আদালতের দিকে একটু দেখেন। 1 মাস পরে যদি আপনাদের মনে হয় যে না এটা যৌক্তিক সমাধান হয় নাই, তাহলে আপনারা আবার আন্দোলন করতে পারেন, কিন্তু অযথা মুখোমুখি হয়ে আপনাদের পুরো ভবিষ্যৎটা সামনে, আমি চাই না আপনাদের ভবিষ্যৎ নষ্ট হোক এবং এই রাষ্ট্রে বা দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হোক। কারণ এইরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হইলে সরকার কিন্তু কঠিন হাতে আগাইতে হবে, সরকারের সামনে আর কোনো পথ থাকবে না। এই জন্য আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে, ব্যারিস্টার সুমন হিসাবে আমি আপনাদেরকে দাবি জানাচ্ছি, আপনারা 1 মাসের জন্য, শুধু 1 মাসের জন্য আপনারা এই অ্যাপিলেট ডিভিশনের রেজাল্ট হওয়া পর্যন্ত আপনারা একটু যদি এটা স্থগিত করে এর ভিতরে আমরা আপনাদেরকে যদি চান, আপনাদেরকে সাথে করে নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে মাননীয় প্রধানমন্ত্রী, উনি বঙ্গবন্ধু কন্যা, উনাকে বললে
উনি বুঝবেন না এমন কোনো জিনিস নাই। আমি কাছাকাছি থেকে আপনাদেরকে সাক্ষী দিচ্ছি যে আমি এতদিন উনার সাথে আমি সংসদে ছিলাম, উনাকে যদি বুঝায় বলা যায় উনি বুঝেন না এমন কোনো জিনিস নাই। তবে আমার কাছে মনে হয় যে প্রক্রিয়া আপনারা আদায় করতে চাচ্ছেন এই প্রক্রিয়াটা আপনাদের সঠিক না। আপনাদের কাছে আমার দাবি 1টা মাস সময় আপনারা স্থগিত করেন, 1টা মাস পরে সুপ্রিম কোর্টের আদেশের পরে আপনারা, কারণ আপনারা যেটা চাচ্ছেন, আপনারা বলতে চাচ্ছেন যে আপনারা আন্দোলন সরকারের সাথে, আদালতের সাথে না, কিন্তু আপনাদের এই আন্দোলনের যেটা চান আপনারা, এটা যদি আদালত থেকে আসে তাহলে তারা আপনাদের আন্দোলন করার দরকার পড়ে না। আপনারা মানলাম যে আপনারা আদালতকে চাচ্ছেন না, কিন্তু আদালতের মাধ্যমে আসতে পারে। প্রয়োজনে আদালতে আইনজীবী হিসেবে আমি থাকবো, দেখে যৌক্তিক সমাধানের চেষ্টা আমি করব। এইটুকু আমি। তার মানে আপনি বলছেন যে কোটা আন্দোলনকারীরা যদি আদালতে আসে আপনি তাদেরকে আইনি সহায়তা দিবেন? আইনি সহায়তা ক্লিয়ার করে বলেন। আমি যদি তারা আদালতে আসে, আমি তাদের সাথে থেকে একজন আইনজীবী হিসাবে তাদের এই যৌক্তিক সংস্কারের জন্য যা যা বলা লাগে আমি তাদের পক্ষে বলবো। কিন্তু তাও আমি চাই যে আপনারা আন্দোলনটা এইভাবে মুখোমুখি হয়ে সাধারণ মানুষের কষ্ট এবং এই রক্তাক্ত পরিবেশ আমরা দেখতে চাই না। কিন্তু গণমাধ্যমে যে ছবিগুলো এসেছে, গুলি করছে, তাদের পরিচয় এসেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। দর্শক, ব্যারিস্টার সুমন ভাইয়ের যে ভিডিও আপনারা দেখেছেন এবং তিনি যে কথাগুলো বলেছেন প্রত্যেকটি কথা গুরুত্বপূর্ণ এবং বোঝার কিছু বিষয় আছে। আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন অবশ্যই ওনার এই কথাগুলো গুরুত্ব দিবেন, কারণ আমাদের বর্তমান বাংলাদেশের যে রাজনীতি চলমান পরিস্থিতি, যার যার জায়গা থেকে নিজের থেকে দূরত্ব রাখবেন, যে কেউ কোনো সঙ্গতে জড়াবেন না। দর্শক, আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন অবশ্যই প্রত্যেকটি জায়গা থেকে আপনি নিজেকে সেফটি রাখবেন। দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলুন এখন আপনাদের সাথে যে দুইটি ভিডিও শেয়ার করব সেই ছোট্ট করে কয়েকটি কথা বলবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যুদ্ধে এবং এই আন্দোলনে যারা শহীদ হয়েছে সেই শহীদি পরিবারকে অনেক অর্থ বিনিময় করেছে এবং সেখানে যে এমন একটি পরিবেশ হয়েছিল যে কান্নার ঢল ফেলেছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে উনি শোক আটকে রাখতে পারে নাই। অনেকেই এই ভিডিও দ্বারা সরাসরি লাইভে দেখেছেন, তারা হয়তো বুঝতে পারছেন। দর্শক, সেই মাননীয় প্রধানমন্ত্রী সেই ভিডিওগুলো দেখবো আমরা। এবং আরও একটি আপু কান্নাকাটি করতেছে, ভাইরে কিসের জন্য এই আন্দোলন হলো এবং এই আন্দোলনের কারণে অনেক মা তার ছেলেকে হারাইছে, অনেক মা তার মেয়েকে হারাইছে, অনেক বউ তার স্বামীকে হারাইছে। দর্শক, কিছু নিরহ লোক এই জালে ধরা পড়ছে এবং আটকায় গেছে, যারা জীবনে কোনো দিন রাস্তায় কাজ ছাড়া এবং অফিস ছাড়া রাস্তায় চলাচল করে না। এরকমের কিছু লোকজন এই জালে ধরা পড়ছে। দর্শক, আপনার থেকে আমি অনুরোধ করব প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে নিজেকে সেফটি হিসেবে রাখবেন। চলুন আমি বেশি কথা বাড়াবো না, সেই ভিডিও ক্লিপগুলো দেখি। এই কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শটডাউন, আর তার ফলাফল আজকে এই অবস্থা। সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর সেই শাটডাউন শেষ হয় না। কি কারণে আমি বুঝি না। আমরা তো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছি, একটা মানলে আর একটা, আর একটা মানলে আরও একটা, আর এর ফল আজকে জ্বালিয়ে পুড়ে সব একদিকে সরকার, আর আজকে কত মানুষ জীবন হারালো, কতগুলি মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে, কতগুলি মানুষ। এবং ঠিক এই 2001 সালে এইরকম তাণ্ডব বিএনপি জামাত জোট চালিয়েছিল। আওয়ামী লীগের প্রায় 21,000 নেতা কর্মী হত্যা করে, কত মানুষ গুলি খেয়ে তাদের ঘর বাড়ি হাত পা কেটে দেওয়া, চোখ তুলে দেওয়া, মেয়েদের রেপ করা, এই তাণ্ডব ছিল। আবার 2013 সালে অগ্নিসন্ত্রাস, 13, 14, 15 আগুন জ্বালানো, সব
যে গাড়ির ভিতরে, বাসের ভিতরে মানুষ, সেখানেও আগুন জ্বালানো। 23 সালে সেখানেও সেই তাণ্ডব। আর প্রতিবারই পুলিশের উপরে আঘাত, পুলিশের হত্যা, মানুষ মেরে ঝুলিয়ে রাখা, পুলিশ মেরে ঝুলিয়ে রাখা, গাজীপুরে আমাদের কর্মী মেরে ঝুলিয়ে রাখা। এটা কি ধরনের রাজনীতি আমরা জানি না। যেখানে দাবি করেছে প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি। আর মামলা তো তাদের না, আমার করা প্রজ্ঞাপন হাইকোর্ট বাতিল করে দেয়। সরকারের পক্ষ থেকেই তো আমরা আপিল করি এবং ওই হাইকোর্টের সে রায় সেটা স্থগিত করে দেওয়া হয়। তাহলে তো আবার কোটা থেকে যায়। তাহলে আন্দোলনটা কিসের জন্য ছিল? একেবারে শাটডাউন করে সবাইকে তারপরে মারা। যে সমস্ত ঘটনা ঘটেছে আর যেভাবে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, আর যারা মারা গেছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা এখন আহত তাদের সকলের চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে। আমি আমাদের ডাক্তার, নার্স বা কর্মচারী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ আমাদের সকলে বারবার এদের দেখে গেছে এবং যা যা লাগে করে দিচ্ছে। আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দিচ্ছি। আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে। এবং এর মধ্যে একজন আবার প্রতিবন্ধীও, কাজে তার মা যাতে ভালোভাবে চলতে পারে। প্রতিবন্ধী অবশ্য আমরা ভাতাও দিচ্ছি, কিন্তু তাকে আরও ব্যবস্থা করে দেব, আমাদের যতটুকু সাধ্য করে দেব। কিন্তু আমার দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি যে এইভাবে, যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি। আজকে বাংলাদেশ সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। সেটাই হচ্ছে সব থেকে দুঃখজনক যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম, আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালাও পোড়াও সব কিছু। ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয়, আজকে মেট্রো রেলে চড়ে মানুষ কত অল্প সময়ের মধ্যে সময় বাঁচিয়ে কর্মস্থলে পৌঁছতে পারতো, আবার ফিরতে পারতো। সেখানে ছাত্ররা, চাকরিজীবী, সাধারণ মানুষ সবাই তো যেতে পারতো। সেই স্টেশনগুলি পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম, মানুষের কষ্ট। আমি তো কষ্ট লাঘব করেছি, কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টে আবার ফেলে দিল, তাদের বিচার দেশের মানুষকেই করতে হবে। আমি খালি সকলের সহযোগিতা চাই। আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট, কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য। এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নাই। আমি তো আমাদের ছেলে মেয়ের জন্য কিছু করিনি, শুধু তাদের লেখাপড়া, নিজেরাই চাকরি করছে, নিজেরাই পড়েছে। আমি কতটুকু করতে পেরেছি, কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি। আজকে অন্তত মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, তাদের কাজের সংস্থা সবই তো করে দিচ্ছিলাম। যখন আমরা এক উন্নয়নশীল দেশের মর্যাদা পেলাম, তখনই এই তাণ্ডব করে ঠিক যে জায়গাগুলি মানুষের সেবা করবে সেই জায়গাগুলিতেই আঘাত। শিক্ষা প্রতিষ্ঠানে হল ভেঙে দেওয়া। সবচেয়ে দুর্ভাগ্য যে ভিসির বাড়িতে আগুন দেওয়া। এর আগেও একবার ঢাকা ইউনিভার্সিটিতে ভিসির বাড়িতে আগুন দিয়েছিল, আপনাদের মনে আছে। রংপুরে সেখানে আগুন দিয়েছে, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই তাণ্ডব চালিয়েছে। রাজশাহীতে এই তাণ্ডব চালিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলিতে সেশন জট ছিল। আমি সরকার আসার পর থেকে কোনো সেশন জট নাই। লেখাপড়ার মান উন্নত করা, যাতে এখান থেকে পড়ে আবার বিদেশেও পড়তে হবে, সেই ব্যবস্থাও করে দিয়েছি। কিন্তু তারপরেও কোটা সংস্কার আন্দোলন, কোটা তো আমি বাতিলই করে দিয়েছি। আমি আহ্বান করেছিলাম যে একটু ধৈর্য ধরো, হাইকোর্টে শুনানি হবে, হাইকোর্ট
যে রায় দেয় না, তারপরেও এই আন্দোলন হবে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।